গল্পের শুরুতেই আমরা একটা জেল দেখতে পাই, যার নাম দ্য শশাঙ্ক রিডাকশন। এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগারগুলির একটি। এই জেলে হাজার হাজার বন্দী রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এখান থেকে পালাতে পারেনি, কারণ এর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। এই জেলে এমন অনেক বন্দী আছে যারা তাদের পুরো জীবন এখানে কাটিয়ে দিয়েছে, কিন্তু তাদের কেউ পালানোর কথা চিন্তাও করেনি, কারণ এই জেল থেকে পালানোর চেষ্টা করলে শাস্তি হিসেবে সরাসরি মৃত্যু দেওয়া হয়। এর পরের দৃশ্যে আমরা আদালতে অ্যান্ডি নামের একজন মানুষকে দেখতে পাই। তিনি আমেরিকার একটি বড় ব্যাংকের ব্যাংকার। বিচারক তাকে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে অ্যান্ডি বারবার বলতে থাকে যে সে এই হত্যাকাণ্ড করেনি, কিন্তু নিজের নির্দোষতা প্রমাণ করার মতো কোনো প্রমাণ তার কাছে ছিল না। তাই আদালত তাকে বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার দ্য শশাঙ্ক রিডাকশনে পাঠিয়ে দেয়। অ্যান্ডির সঙ্গে আরও অনেক নতুন বন্দী ছিল। যখন তাদের জেলের ভিতর আনা হয়, তখন পুরনো বন্দীরা নিজেদের মধ্যে বাজি ধরতে শুরু করে যে নতুন বন্দীদের মধ্যে আজ রাতে কে প্রথমে কাঁদবে। এই বাজির পুরস্কার ছিল এক প্যাকেট সিগারেট। পুরনো বন্দীরা বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা নতুন বন্দীদের একজন একজন করে বেছে নেয়। তখন রেড নামের একজন বন্দী অ্যান্ডির উপর বাজি ধরে। তার মনে হয় অ্যান্ডি খুবই সরল সোজা এবং ধনী পরিবারের ছেলে, যে জীবনে কখনো কষ্ট দেখেনি। তাই সে বিশ্বাস করে যে অ্যান্ডি সবার আগে কেঁদে ফেলবে। এরপর সব নতুন বন্দীকে জেলের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেককে নিজ নিজ সেলে বন্দি করে রাখা হয়। কিছুক্ষণ পর রাত নেমে আসে। তখন পুরনো বন্দীরা নতুনদের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করতে থাকে, যাতে তাদের মধ্যে কেউ ভয় পেয়ে কেঁদে ফেলে। আর সত্যি নতুন বন্দীদের মধ্যে একজন হাওমাও করে কাঁদতে শুরু করে। সে বারবার বলতে থাকে, আমি বাড়ি যেতে চাই। তখন কয়েকজন প্রহরী সেখানে আসে এবং তাকে চুপ থাকতে বলে, কিন্তু সে কান্না থামায় না। ফলে প্রহরীরা তাকে সেল থেকে বের করে এমন মারধর করে যে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা রেডকে দেখি। রেড অ্যান্ডির উপর ধরা বাজি হেরে যায়। তখন সে বুঝতে পারে অ্যান্ডি খুবই মানসিকভাবে শক্ত একজন মানুষ, কারণ এত ভয় দেখানোর পরও অ্যান্ডি একটি শব্দও করেনি। পরের দিন রেড তার সঙ্গীকে এক প্যাকেট সিগারেট দিয়ে দেয়, কারণ সে বাজি হেরে গিয়েছিল। এদিকে আমরা দেখি অ্যান্ডি একা একা চুপচাপ বসে নাস্তা করছে। তখন তার পরিচয় হয় জেলের সবচেয়ে পুরনো বন্দী ব্রুকসের সঙ্গে। ব্রুকস প্রায় 50 বছর ধরে এই জেলে রয়েছে। অ্যান্ডি বুদ্ধিমত্তার সঙ্গে ব্রুকসের কাছ থেকে জেলের নিয়মকানুন এবং অন্য বন্দীদের সম্পর্কে জানার চেষ্টা করে। তখন ব্রুকস তাকে জেলের অনেক গোপন তথ্য জানিয়ে দেয়। ব্রুকস অ্যান্ডিকে বলে, যদি জেলের বাইরে থেকে কোনো কিছু আনতে চাও তাহলে রেডের কাছে যাও। এই কথা শুনে অ্যান্ডি অপেক্ষা না করে সরাসরি রেডের কাছে যায় এবং বলে, আমি শুনেছি তুমি জেলের বাইরে থেকে যে কোনো জিনিস ভেতরে আনতে পারো। তখন রেড উত্তর দেয়, হ্যাঁ পারি, তবে এমন কোনো জিনিস নয় যা দিয়ে জেল থেকে পালানো যায় বা কাউকে হত্যা করা যায়। অ্যান্ডি রেডকে বলে যে তার একটি ছোট হাতুড়ি প্রয়োজন। হাতুড়ির কথা শুনে রেড অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার হাতুড়ি কেন লাগবে? তুমি এটা দিয়ে কি কাউকে মারতে চাও? অ্যান্ডি উত্তর দেয়, না, আমি কাউকে মারতে চাই না, এখানে আমার কোনো শত্রু নেই। একথা শুনে রেড বলে, এখন হয়তো তোমার কোনো শত্রু নেই, কিন্তু খুব শীঘ্রই কিছু মানুষ তোমার শত্রু হয়ে যাবে। তারপর সে কয়েকজন বন্দীকে ইশারা করে অ্যান্ডিকে সতর্ক করে দেয়। সে বলে, ওদের নজর তোমার উপর আছে, তাই ওদের থেকে সাবধানে থাকবে। পরের দিন অ্যান্ডির অনুরোধে রেড তার জন্য একটি হাতুড়ির ব্যবস্থা করে। হাতুড়িটি দেখে রেড নিজেই হেসে ফেলে, কারণ এই হাতুড়িটি অত্যন্ত ছোট ছিল। এরপর রেড ব্রুকসের মাধ্যমে হাতুড়িটি অ্যান্ডির সেলে পৌঁছে দেয়। এভাবেই দিন কেটে যেতে থাকে। একদিন অ্যান্ডি যখন লন্ড্রিতে কাজ করছিল, তখন সেই তিনজন বন্দী যাদের নজর তার উপর ছিল তারা তাকে ধরে ফেলে। অ্যান্ডি নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একা হয়ে তিনজনের সঙ্গে বেড়ে ওঠে না। তারা প্রথমে তাকে প্রচণ্ড মারধর করে এবং তারপর তার সঙ্গে খারাপ কাজ করে। এই অত্যাচার চলতেই থাকে। সুযোগ পেলেই তারা অ্যান্ডিকে ধরে মারধর করতো এবং তার উপর নির্যাতন করত। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। একদিন ঘোষণা আসে যে জেলে ছাদ মেরামতের জন্য কিছু বন্দী প্রয়োজন। তখন বন্দীদের একটি দল এই কাজের জন্য নির্বাচিত হয়, যেখানে রেড এবং অ্যান্ডিও ছিল। সবাই নিজ নিজ কাজে লেগে যায়। তাদের দেখাশোনার দায়িত্বে ছিল একজন অত্যন্ত কঠোর নিরাপত্তা কর্মী, যার নাম হ্যাডলি। হ্যাডলি খুবই রাগী এবং কঠোর স্বভাবের মানুষ। সামান্য ভুলের কারণেও বন্দীদের নির্মমভাবে মারধর করত। একদিন সবাই যখন ছাদের উপর কাজ করছিল, তখন হ্যাডলিকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। সে তার সহকর্মীদের বলছিল, সম্প্রতি আমার ভাই মারা গেছে, তার ব্যাংক অ্যাকাউন্টে $30,000 জমা আছে। এখন এই পৃথিবীতে আমার ভাইয়ের আর কোনো উত্তরাধিকারী নেই, তাই সেই টাকার উপর আমার অধিকার রয়েছে। কিন্তু সমস্যা হলো, আমি যদি এই $30,000 আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাহলে সরকার ট্যাক্স হিসেবে এর একটা বড় অংশ কেটে নেবে। হ্যাডলি যখন এসব কথা বলছিল, তখন অ্যান্ডি তার সব কথা শুনে ফেলে। অ্যান্ডি একজন দক্ষ ব্যাংকার হয়। আইন সম্মত উপায়ে এমনভাবে স্থানান্তর করা যায় যাতে করের বোঝা অনেকটা কমে যায়। এরপর অ্যান্ডি কোনো দ্বিধা না করে হ্যাডলির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার স্ত্রীর উপর ভরসা করো? একথা শুনেই হ্যাডলি ভীষণ রেগে যায়। সে অ্যান্ডিকে ধরে ছাদের কিনারায় নিয়ে যায়। মনে হচ্ছিল সে বুঝি অ্যান্ডিকে নিচে ফেলে দেবে।
দেবে। কিন্তু ঠিক তখনই অ্যান্ডি দ্রুত বলে ওঠে, যদি তুমি বিশ্বাস করো যে তোমার সাথে প্রতারণা করবে না, তাহলে খুব সহজে তোমার ভাইয়ের টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারো। এতে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ সরকারের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি তার স্ত্রীকে $60,000 পর্যন্ত উপহার দিতে পারে, আর সেই টাকার কোনো ট্যাক্স দিতে হয় না। অ্যান্ডি আরো বলে, তুমি যদি বাইরের থেকে কোনো আইনজীবী নিয়োগ করো তাহলে সে তোমার কাছ থেকে অনেক টাকা নেবে, কিন্তু আমি এই কাজটা তোমার জন্য একদম ফ্রিতে করে দেব। তখন অ্যান্ডি জিজ্ঞেস করে, বদলে তুমি কি চাও? অ্যান্ডি হালকা হেসে উত্তর দেয়, আমার কিছুই চাই না, শুধু তোমার কাজ হয়ে গেলে আমার বন্ধুদের জন্য বিয়ারের ব্যবস্থা করে দিও। পরের দিন দেখা যায় ছাদের উপর বসে সব বন্দী আনন্দের সঙ্গে বিয়ার পান করছে, অর্থাৎ অ্যান্ডি সফলভাবে হ্যাডলির সমস্যার সমাধান করে দিয়েছে। এরপর সময় কেটে যেতে থাকে এবং অ্যান্ডি ও রেডের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। কয়েকদিন পর জেলের সব বন্দীদের জন্য একটি সিনেমা দেখানোর আয়োজন করা হয়। সবাই তখন বিখ্যাত অভিনেত্রী রিটা হ্যাবার্টের একটি সিনেমা দেখছিল। সেই সময় অ্যান্ডি রেডের কাছে এসে বলে, আমার রিটা হ্যাবার্টের একটা বড় পোস্টার লাগবে। এরপর অ্যান্ডি বাইরে বের হয়, কিন্তু বাইরে আসতেই সে দেখে সেই 3জন লোক দাঁড়িয়ে আছে যারা তার সঙ্গে খারাপ কাজ করত। তারা অ্যান্ডিকে বলে, আমাদের সঙ্গে চলো। কিন্তু এবার অ্যান্ডি তাদের কথা মানতে চায় না। অ্যান্ডির অস্বীকৃতিতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে জোর করে ধরে ফেলে। তারা তার উপর অত্যাচার করার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি সাহসের সঙ্গে তাদের প্রতিরোধ করে। তবে 3জনের বিরুদ্ধে একা লড়াই করা তার পক্ষে সম্ভব ছিল না, ফলে তারা অ্যান্ডিকে নির্মমভাবে মারধর করে। সে গুরুতর আহত হয়ে 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে যে ব্যক্তি অ্যান্ডিকে সবচেয়ে বেশি মারধর করেছিল তাকে শাস্তিস্বরূপ কালকুঠরিতে পাঠিয়ে দেয়। 1 সপ্তাহ পর যখন সে নিজের সেলে ফিরে আসে, তখন সেখানে সেই অফিসার উপস্থিত ছিল যা $30,000 ট্যাক্স বাঁচাতে অ্যান্ডি সাহায্য করেছিল। অফিসারটি ইতিমধ্যে জেনে গিয়েছিল যে এই লোকটির কারণেই অ্যান্ডি এত গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। একথা জানার পর অফিসার সেই বন্দীকে এমন ভাবে মারধর করে যে সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। 1 মাস পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে অ্যান্ডি যখন নিজের ছেলে ফিরে আসে, তখন সেখানে সে রিটা হ্যাবার্টের একটি বড় পোস্টার দেখতে পায়। আসলে এটি ছিল রেডের পক্ষ থেকে অ্যান্ডির জন্য ওয়েলকাম গিফট। একদিন সেলের ওয়ার্ডেন সিকিউরিটি গার্ড সঙ্গে নিয়ে অ্যান্ডির সেলে আসে এবং তার সেল তল্লাশি করার নির্দেশ দেয়। পুরো সেল খুঁজে যখন কিছু পাওয়া যায় না, তখন ওয়ার্ডেনের নজর যায় দেয়ালে ঝোলানো পোস্টার দিকে। ওয়ার্ডেন বলে, সাধারণত আমি বন্দীদের সেলে পোস্টার অ্যালাউ করি না, কিন্তু তুমি এটা রাখতে পারো। আসলে এই তল্লাশি ছিল শুধু একটি বাহানা। যে অফিসারের $30,000 ট্যাক্স বাঁচাতে অ্যান্ডি সাহায্য করেছিল, সে ওয়ার্ডেনকে অ্যান্ডির সম্পর্কে বলেছিল। তাই ওয়ার্ডেন নিজের স্বার্থে অ্যান্ডির সঙ্গে দেখা করতে এসেছিল। সেই সময় অ্যান্ডির হাতে একটি বাইবেল ছিল। ওয়ার্ডেন সেটি নিয়ে চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসে এবং বাইবেলটি অ্যান্ডির হাতে দিয়ে বলে, মুক্তি এর মধ্যে লুকিয়ে আছে। পরের দিন ওয়ার্ডেন অ্যান্ডিকে নিজের অফিসে ডেকে পাঠায়। এরপর ওয়ার্ডেন অ্যান্ডিকে জেলের লাইব্রেরি সহকারী হিসেবে নিয়োগ দেয়। সেখানে ব্রুকস নামের একজন বন্দী ছিল যে বহু বছর ধরে লাইব্রেরির দায়িত্ব সামলাচ্ছিল। ঠিক তখনই যা ট্যাক্সের সমস্যা অ্যান্ডি সমাধান করেছিল, সে আরেকজন অফিসারকে নিয়ে অ্যান্ডির কাছে আসে। তারও আয়কর সংক্রান্ত একটি জটিলতা ছিল। অ্যান্ডি মাত্র কয়েক মিনিটের মধ্যেই সমস্যার সমাধান করে দেয়। এই ঘটনার পর পুরো জেলে অ্যান্ডির নাম ছড়িয়ে পড়ে। বন্দী থেকে শুরু করে জেল কর্মকর্তারা পর্যন্ত সবাই তার সাহায্য নিতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্ডির কাজও বেড়ে যেতে থাকে। এত কাজ একা সামলানো কঠিন হয়ে পড়ে। সে একজন সহকারীর প্রয়োজন অনুভব করে। তখন সে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রেডকে তার সহকারী হিসেবে বেছে নেয়। এদিকে আমাদের আবার জেলের দৃশ্য দেখানো হয়, যেখানে ওয়ার্ডেন একটি নতুন কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় বন্দীদের জেলের বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন কাজ করানো হবে, যাতে তারা বুঝতে পারে কঠোর পরিশ্রম করে কিভাবে অর্থ উপার্জন করতে হয়। বন্দীরাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ দীর্ঘদিন পর তারা জেলের বাইরে যাওয়ার সুযোগ পাবে, কিছুটা মুক্ত বাতাস উপভোগ করতে পারবে। এভাবে ওয়ার্ডেন বিভিন্ন ধরনের কাজ করাতে শুরু করে। তবে এই প্রকল্পের আসল লাভবান ছিল ওয়ার্ডেন নিজেই, কারণ বন্দীদের প্রেমের খরচ ছিল না। তাই ওয়ার্ডেন প্রায় বিনা খরচে তাদের দিয়ে কাজ করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে থাকে। কিন্তু এই আয়ের বেশিরভাগই ছিল অবৈধ বা কালো টাকা। অ্যান্ডি একজন দক্ষ ব্যাংকার হওয়ায় ওয়ার্ডেনের এই কালো টাকা সাদা করার দায়িত্ব তার উপর এসে পড়ে। অ্যান্ডি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এমন একজন কাল্পনিক ব্যক্তির নামে অর্থ জমা করতে শুরু করে যে বাস্তবে এই পৃথিবীতেই নেই। এরপর সে ভুয়া পরিচয়ে ব্যাংকে অ্যাকাউন্টে সব টাকা স্থানান্তর করে দেয়। ফলে ভবিষ্যতে যদি কোনো পুলিশের কাছে এই অবৈধ টাকার খবর পৌঁছায়, তাহলেও তারা এমন একজন মানুষকে খুঁজবে যার আসলে কোনো অস্তিত্ব নেই। ঠিক এই সময় জেলে নতুন এক বন্দির আগমন ঘটে, যার নাম টমি। টমি ছিল বেশ তরুণ, কিন্তু এত অল্প বয়সে সে জীবনে অনেকবার জেলে আসা যাওয়া করেছে। তার স্বভাব ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। একদিন খাবার টেবিলে বসে টমি সবাইকে বলে, আমি গত কয়েক বছর ধরে চুরি করে আসছি, তাই এর মধ্যেই অনেক জেলে যাওয়া আসা করেছি। এবারও চুরির কারণে এই জেলে এসেছি। টমির কথা শুনে অ্যান্ডি তাকে বলে, চুরি করার পর যদি তুমি বারবার ধরা পড়ো, তাহলে বুঝতে হবে এই কাজটা
কাজটা তোমার জন্য নয়, তাই তোমার চুরি করা ছেড়ে দেওয়া উচিত। অ্যান্ডির কথাটি টমি খুব ভালো লাগে। এরপর সে রেডের কাছ থেকে অ্যান্ডির সম্পর্কে জানতে চায়। টমি বলে অ্যান্ডি তো খুবই ভদ্র আর বুদ্ধিমান মানুষ, সে জেলে কেন? তখন রেড জানায় অ্যান্ডি একসময় খুব বড় একজন ব্যাংকার ছিল, কিন্তু তার স্ত্রী এবং স্ত্রী প্রেমিককে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কথা শুনে টমি হঠাৎ গভীর চিন্তায় পড়ে যায়, যেন তার পুরনো কোনো ঘটনা মনে পড়েছে। কিছুক্ষণ পর সে অ্যান্ডি ও রেডকে নিজের কাছে ডেকে পাঠায়। তাদের সামনে বসে টমি বলে, 4 বছর আগে আমি এক জেলে গিয়েছিলাম, যেখানে আমার পরিচয় হয়েছিল একজন বন্দির সঙ্গে। সে আমাকে বলেছিল এক রাতে সে একটি বাড়িতে চুরি করতে গিয়েছিল। চুরি করার সময় বাড়ির মালিক জেগে ওঠে। ধরা পড়ার ভয়ে সে বাড়ির মালিক এবং তার সঙ্গে থাকা মহিলাকে হত্যা করে। পরে সে জানতে পারে তারা স্বামী স্ত্রী ছিল না, তারা ছিল প্রেমিক প্রেমিকা, আর সেই মহিলা ছিল একজন বিখ্যাত ব্যাংকারের স্ত্রী। এর কিছুদিন পর আমি পত্রিকায় খবর পড়ি যে পুলিশ ওই দুইজন হত্যাকাণ্ডের তদন্ত করে সন্দেহ করেছিল ব্যাংকারই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই তাকে নিজের স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। টমির মুখে এই ঘটনা শুনে অ্যান্ডি এবং রেড দুজনেই হতবাক হয়ে যায়, কারণ এই গল্প শুনে স্পষ্ট হয়ে যায় যে অ্যান্ডি আসলে নির্দোষ ছিল। প্রকৃত খুনি ছিল সেই চোর যার কথা টমি বলছিল। সত্যটা জানার পর অ্যান্ডি মনে আবার মুক্তির আশা জেগে ওঠে। সে সঙ্গে সঙ্গে ওয়ার্ডেনের কাছে যায়, টমির কাছ থেকে শোনা পুরো ঘটনাটি খুলে বলে। কিন্তু ওয়ার্ডেন ইচ্ছা করেই অ্যান্ডির কথা বিশ্বাস করতে চায় না, কারণ অ্যান্ডি ছিল তার সবচেয়ে মূল্যবান মানুষ। ওয়ার্ডেনের অবৈধ আয়, কালো টাকা সাদা করার কাজ এবং তার সব গোপন হিসাব নিকেশ অ্যান্ডি সামলাতো। তাই অ্যান্ডি যদি মুক্তি পেয়ে যায়, তাহলে ওয়ার্ডেন শুধু তার অর্থ উপার্জনের পথই হারাবে না, বরং তার বহু বছরের লুকিয়ে রাখা অপরাধের রহস্য ফাঁস হয়ে যেতে পারে। এই কারণে ওয়ার্ডেন সত্য জানার পরও অ্যান্ডিকে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছা দেখায় না। তাই ওয়ার্ডেন অ্যান্ডিকে বলে, এসব বানানো গল্প, প্রতিদিনই আমি এমন শত শত গল্প শুনি। অ্যান্ডি তখন ওয়ার্ডেনকে করে বলে, আমি যদি মুক্তি পাইও তবুও তোমার সব গোপন কথা গোপন রাখবো। কিন্তু ওয়ার্ডেন তার কোনো কথাই শুনতে চায় না। রাগে অ্যান্ডি ওয়ার্ডেনের উপর চিৎকার করে ওঠে। এর ফলে ওয়ার্ডেন তাকে 1 মাসের জন্য কালকুঠিতে পাঠিয়ে দেয়। এরপর ওয়ার্ডেন সরাসরি টমির কাছে যায় এবং জিজ্ঞেস করে, তুমি অ্যান্ডিকে যে গল্প বলেছো সেগুলো কি সত্যি? টমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ, সবকিছু সত্য। ওয়ার্ডেন আবার জিজ্ঞেস করে, যদি তোমাকে আদালতে ডাকা হয় তাহলে কি তুমি এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে? টমি বলে, হ্যাঁ, অবশ্যই পারবো। পুরে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে ইশারা করে। মুহূর্তের মধ্যেই গার্ড টমির দিকে গুলি চালায় এবং টমিকে হত্যা করে। এরপর ওয়ার্ডেন অ্যান্ডির কাছে এসে বলে, টমি পালানোর চেষ্টা করেছিল, তাই তাকে গুলি করা হয়েছে। কিন্তু অ্যান্ডি সঙ্গে সঙ্গে বুঝে যায় যে আসল কারণটা কি। টমিকে হত্যা করা হয়েছে শুধু এই জন্য যাতে সে আদালতে গিয়ে সত্য কথা না বলতে পারে। অ্যান্ডির কাছে ওয়ার্ডেনের আসল চেহারা পুরোপুরি প্রকাশ পায়। সে মনে মনে বুঝতে পারে এই মানুষটি কতটা নিষ্ঠুর এবং স্বার্থপর। অ্যান্ডি তখন ওয়ার্ডেনকে বলে, আজ থেকে আমি তোমার কোনো কাজ করব না। ওয়ার্ডেন ঠান্ডা গলায় উত্তর দেয়, তোমাকে এই সব কাজ করতে হবে, তা না হলে এই জেলকে তোমার জন্য নরকে পরিণত করব। এদিকে পুরো জেলে খবর ছড়িয়ে পড়ে যে অ্যান্ডি এমন একটি অপরাধের শাস্তি ভোগ করছে যা সে কখনো করেইনি। জেলের প্রায় সব বন্দী অ্যান্ডির জন্য কষ্ট অনুভব করে, কারণ তারা জানতো অ্যান্ডি একজন ভালো মানুষ। অবশেষে টানা 2 মাস কালকুঠিতে কাটানোর পর অ্যান্ডি আবার সাধারণ ছেলে ফিরে আসে। এই সময় রেড তার সঙ্গে দেখা করতে আসে। অ্যান্ডি রেডকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তুমি কোনোদিন এই জেল থেকে বের হতে পারবে? রেড হালকা হেসে বলে, হয়তো পারবো, তবে তখন আমি এতটাই বুড়ো হয়ে যাব যে আমার মাথা ঠিক মতো কাজ করবে না। তখন অ্যান্ডি স্বপ্নের কথা বলতে শুরু করে। সে বলে, আমি একদিন এখান থেকে বেরিয়ে মেক্সিকোতে যাব, যেখানে সমুদ্রের ধারে একটা অসাধারণ সুন্দর জায়গা আছে। মানুষ বলে যেখানে গেলে মানুষ নিজেকেই নতুন করে খুঁজে পায়। আমি সেখানে একটা ছোট রেস্টুরেন্ট খুলবো, সমুদ্রের ধারে বসে নিজের নৌকা মেরামত করব, আর আমার একজন বিশ্বস্ত মানুষের দরকার হবে যে আমার জন্য বাইরে থেকে দরকারি জিনিসপত্র এনে দেবে। অ্যান্ডি আসলে রেডের দিকে ইঙ্গিত করছিল, কিন্তু রেড এসব শুনে মাথা নাড়ে, বলে, আশা খুবই বিপজ্জনক একটা জিনিস, এটা মানুষকে পাগল পর্যন্ত করে দিতে পারে। তোমাকে বাস্তবে ফিরে আসতে হবে, মেক্সিকো এখান থেকে অনেক দূরে। এই কথা বলে সে চলে যেতে উদ্যত হয়, কিন্তু যাওয়ার আগে অ্যান্ডি তাকে ডেকে বলে, আমাকে একটা কথা দাও, যদি কোনোদিন এই জেল থেকে মুক্তি পাও তাহলে আমার জন্য একটা কাজ করবে। রেড উত্তর দেয়, অবশ্যই করব। তখন অ্যান্ডি তাকে একটি ঠিকানা দেয়, বলে, যখন তুমি মুক্তি পাবে তখন এই জায়গায় যাবে। বিশাল মাঠের মাঝে খুব সুন্দর একটা গাছ আছে। গাছটার পাশে এক পাথরের দেয়াল আছে, যেখানে একটি কালো রঙের পাথর দেখতে পাবে। সেই পাথরের নিচে আমি একটা বক্স লুকিয়ে রেখেছি। মুক্তি পাওয়ার পর সেখানে গিয়ে বক্সটা বের করে দেখবে এর ভেতর কি আছে। একথা বলে অ্যান্ডি সেখান থেকে চলে যায় এবং সরাসরি ওয়ার্ডেনের অফিসে যায়। সে ওয়ার্ডেনের সব হিসাব নিকাশ কাজ শেষ করে গুরুত্বপূর্ণ নথিগুলো একটি বিশেষ সিন্ধুকে রেখে দেয়। সব কাজ শেষ হওয়ার পর ওয়ার্ডেন নিজের কাপড় অ্যান্ডিকে দিয়ে বলে, এগুলো ইস্ত্রি করে দিও, আর আমার জুতোগুলো এমন ভাবে পালিশ করে দিও যাতে আয়নার মতো চকচক করে। এরপর অ্যান্ডি নিজের সেলে ফিরে আসে। অন্যদিকে সেদিন রাতে রেড খুব অস্থির
অস্থির হয়ে পড়ে। তার মনে হচ্ছিল অ্যান্ডি হয়তো হতাশ হয়ে কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে বসবে। এই চিন্তায় সে সারা রাত ঘুমোতে পারে না। এভাবেই রাত কেটে যায়। পরের দিন সকাল হলে জেলের নিয়ম অনুযায়ী সব ছেলের দরজা খুলে দেওয়া হয় এবং বন্দীরা একে একে বের হয়ে আসে, কিন্তু অ্যান্ডি বের হয় না। গত 20 বছরে এমন ঘটনা কখনো ঘটেনি। অ্যান্ডি সবসময় সময় মতো সেল থেকে বের হতো। রেডের উদ্বেগ আরো বেড়ে যায়। সে বারবার অ্যান্ডি সেলের দিকে তাকাতে থাকে, মনে মনে ভাবতে থাকে কোথাও অ্যান্ডি নিজের কোনো ক্ষতি করে তো ফেলেনি। ঠিক তখনই একজন রাগান্বিত গার্ড অ্যান্ডির সেলের দিকে এগিয়ে যায়, কিন্তু সেলের সামনে পৌঁছে তাকাতেই সে হতভঙ্গ হয়ে পড়ে। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়, কারণ জেলের ভিতর কেউ ছিল না। অ্যান্ডি উধাও, সে জেল থেকে পালিয়ে গেছে। খবরটি মুহূর্তের মধ্যেই পুরো জেলে ছড়িয়ে পড়ে। বন্দি থেকে শুরু করে কর্মকর্তারা সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর আমরা ওয়ার্ডেনকে দেখি, সে সকালে নিজের জুতো পরার জন্য জুতোর বক্স খুলে, কিন্তু সেখানে নিজের জুতোর বদলে অ্যান্ডির পুরনো জুতো দেখতে পায়। সেই মুহূর্তে পুরো জেলে বিপজ্জনকের সাইরেন বেজে ওঠে। এই সাইরেন বাজানো হয় যখন কোনো বন্দি পালিয়ে যায়। ওয়ার্ডেন দ্রুত অ্যান্ডির সেলের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে অ্যান্ডি সত্যিই নেই। তারপর সে গার্ডকে নির্দেশ দেয়, রেডকে এখানে নিয়ে আসো। সে সবসময় অ্যান্ডির সঙ্গে থাকতো। রেডকে নিয়ে আসার পর ওয়ার্ডেন জিজ্ঞেস করে, অ্যান্ডি কোথায়? রেড শান্তভাবে উত্তর দেয়, আমি কি করে জানবো? এই কথা শুনে ওয়ার্ডেন প্রচন্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, সে কি কোনো ভূত ছিল যে এক রাতের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে? রাগের মাথায় সেলের ভেতরে পড়ে থাকা পাথরের টুকরো গার্ড এবং রেডের দিকে মারতে শুরু করে। একসময় সে দেয়ালের ঝুলানো পোস্টারের দিকেও একটি পাথর ছুঁড়ে মারে, কিন্তু অবাক করার মতো ঘটনা, পাথরটি পোস্টারে আঘাত করে মাটিতে পড়ে না, বরং পোস্টার ভেদ করে ভিতরে ঢুকে যায়। ওয়ার্ডেন সন্দেহ করে পোস্টারের কাছে যায়। সে হাত ঢুকে দেখে পোস্টারের পিছনে একটি বিশাল সুড়ঙ্গ। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ দেয়াল ছিল অত্যন্ত শক্ত এবং পুরু। কোনো ভারী অস্ত্র ছাড়া সেখানে সুড়ঙ্গ তৈরি করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু অ্যান্ডি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। সে সেই সুড়ঙ্গ দিয়ে জেল থেকে পালিয়ে যায়। এরপর গার্ডরা সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে অ্যান্ডির পুরনো কাপড় এবং একটি ছোট হাতুড়ি খুঁজে পায়। এটাই ছিল সেই হাতুড়ি যা প্রায় 20 বছর আগে অ্যান্ডি রেডের কাছ থেকে সংগ্রহ করেছিল। এই ছোট হাতুড়ি দিয়ে অ্যান্ডি টানা 20 বছর ধরে ধীরে ধীরে দেয়াল কেটে সুড়ঙ্গ তৈরি করেছিল। সে এত নিখুঁতভাবে কাজটি করেছিল যে এত বছরে কেউ টের পায়নি। এভাবে সে নিজের পরিকল্পনা গোপন রেখেছিল। পালানোর আগের দিন যখন অ্যান্ডি শেষবারের মতো ওয়ার্ডেনের হিসাবের কাজ করেছিল, তখন সে ওয়ার্ডেনের অবৈধ অর্থের সব গুরুত্বপূর্ণ নথি নিজের কাছে রেখে দেয়। চতুরতার সঙ্গে সে নিজের বাইবেলটি ওয়ার্ডেনের চোখের সামনেই সিন্ধুকে রেখে দেয় এবং এমন ভাবে দেখায় যে সেটি গুরুত্বপূর্ণ কাগজপত্র। অ্যান্ডি সেগুলো পরে নেয়, তার উপর নিজের পুরনো বন্দির পোশাক পরে নেয়, এমনকি ওয়ার্ডেনের চকচকে জুতোগুলো সে পরে নেয়। রাতে জেলের সব আলো নিভে গেলে অ্যান্ডি সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে। এরপর একটি নর্দমান পাইপ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এর আগে কেউ কখনো পালাতে পারেনি। সেই জেল থেকে অ্যান্ডি অবশেষে মুক্তি পায়। কষ্ট, ধৈর্য এবং পরিকল্পনার ফল পেয়ে অ্যান্ডি স্বাধীনতার আলো দেখতে সক্ষম হয়। পরের দিন সকালে অ্যান্ডি সেই ব্যাংকে যায় যেখানে ওয়ার্ডেনের সব কালো টাকা জমা ছিল। সেই অর্থগুলো এমন ভাবে কাল্পনিক ব্যক্তির নামে রাখা ছিল যার বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। সেই ভুয়া পরিচয়পত্র অ্যান্ডি নিজেই তৈরি করেছিল। সেই কাগজপত্রে যে স্বাক্ষর ছিল তা জেলের ভিতর বসে অ্যান্ডি বছরের পর বছর অনুশীলন করেছিল। ফলে ব্যাংক থেকে টাকা তুলতে তার কোনো সমস্যাই হয়নি। অ্যান্ডির কাছে এই কাল্পনিক ব্যক্তির নামে তৈরি সব বৈধ কাগজপত্র ছিল, তাই সে বিভিন্ন ব্যাংকে গিয়ে সহজে পুরো অর্থ তুলে নেয়। সেই টাকার পরিমাণ ছিল $3,70,000। অর্থাৎ অ্যান্ডি শুধু স্বাধীনতায় অর্জন করেনি, বরং বিপুল পরিমাণ অর্থের মালিকও হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি, যেদিন অ্যান্ডি প্রথম জেলে প্রবেশ করেছিল সেদিন থেকে সে নিজের মুক্তির পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ওয়ার্ডেন তার সঙ্গে বছরের পর বছর অত্যাচার করেছে আর টমিকে হত্যা করেছে, তাই অ্যান্ডি সিদ্ধান্ত নেয় এবার ওয়ার্ডেনকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। সে ওয়ার্ডেনের কালো টাকার সমস্ত প্রমাণ এবং গোপন নথি গণমাধ্যমের হাতে দিয়ে দেয়। পরের দিন সকালে এই খবর পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়। ওয়ার্ডেন আতঙ্কিত হয়ে নিজের তিজোরি খুলে দেখে সেখানে তার গুরুত্বপূর্ণ নথিগুলো নেই, বরং সেখানে রাখা ছিল অ্যান্ডির সেই পুরনো বাইবেল। বাইবেলের প্রথম পাতায় অ্যান্ডি একটি বার্তা লিখে যায়, তুমি ঠিকই বলেছিলে, মুক্তি এর মধ্যেই লুকিয়ে আছে। ওয়ার্ডেন যখন পরের পেজটা উল্টায়, সেখানে একটি হাতুড়ির আকৃতির ছাপ দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় প্রায় 20 বছর আগে যখন ওয়ার্ডেন প্রথমবার অ্যান্ডির ছেলে এসেছিল এবং বাইবেলটা হাতে নিয়েছিল, তখনও সেই হাতুড়িটি বাইবেলের ভিতরে লুকানো ছিল। এই সত্য উপলব্ধি করে ওয়ার্ডেন এক বিশাল ধাক্কা খায়। অন্যদিকে তার দুর্নীতির খবর ইতিমধ্যে পুরো শহরে ছড়িয়ে পড়ে। জেলের বাইরে সাংবাদিক, তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ জড়ো হতে শুরু করে। সবাই ওয়ার্ডেনকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে আসছিল, কিন্তু নিজের অপরাধের বিচারের মুখোমুখি হওয়ার আগেই ওয়ার্ডেন নিজের জীবন শেষ করে দেয়। এর কিছু সময় পর রেডও মুক্তি পেয়ে যায়, জেলের বাইরে নতুন জীবনের সুযোগ পায়। তবে দীর্ঘদিন বন্দি জীবনের কারণে বাইরের পৃথিবীর সঙ্গে মানিয়ে নেওয়া
তার জন্য সহজ ছিল না। ঠিক তখনই তার মনে পড়ে যায় অ্যান্ডির সেই কথাগুলো, মাঠের মাঝখানে থাকা সেই গাছ, কালো পাথর আর তার নিচে লুকিয়ে রাখা রহস্যময় বক্সটির কথা। বক্সটির ভিতর রেড কিছু টাকা এবং একটি চিঠি খুঁজে পায়। চিঠিটি ছিল অ্যান্ডির লেখা। সেখানে অ্যান্ডি লিখে রেখেছিল সে সেই জায়গায় রেডের জন্য অপেক্ষা করছে যার কথা সে জেলের ভিতর বলেছিল। চিঠিতে আরও লেখা ছিল, মনে রেখো আশা একটি ভালো জিনিস, হয়তো পৃথিবীর সব থেকে ভালো জিনিস, আর ভালো জিনিস কখনো মরে না। চিঠিটি পড়ে রেডের মনে আবার নতুন করে বাঁচার আশা জেগে ওঠে। এরপর সে যাত্রা শুরু করে সেই স্বপ্নের গন্তব্যের দিকে। অবশেষে রেড মেক্সিকো পৌঁছে যায়। যখন সে সমুদ্রের ধারে যায় তখন দূর থেকে দেখতে পায় অ্যান্ডি একটি নৌকায় বসে সেটি মেরামত করছে, ঠিক যেমনটা অ্যান্ডি একদিন জেলের ভিতর বসে স্বপ্ন দেখেছিল। সেই নীল সমুদ্র, শান্ত পরিবেশ, ছোট নৌকা, সবকিছু ছিল অ্যান্ডির বহু বছরের লালিত স্বপ্নের বাস্তব রূপ। রেড ধীরে ধীরে অ্যান্ডির দিকে এগিয়ে যায়। অ্যান্ডিও তাকে দেখতে পায়। তারপর বহু বছর পর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে। এই সিনেমা আমাদের শেখায় যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আশা কখনো হারানো উচিত নয়। ধৈর্য, সাহস এবং বিশ্বাস থাকলে একদিন না একদিন মুক্তির পথ খুঁজে পাওয়া যায়।